নমস্কার বন্ধুরা, আমরা উদয়পুর, যোধপুর, জয়সলমীর ঘুরবার পর আমরা এবার ঘুরে দেখব ভারতের গোলাপি শহর দ্য পিঙ্ক সিটি জয়পুর, যা রাজস্থানের রাজধানীও বটে। 1727 সালে মহারাজা দ্বিতীয় সাওয়াই জয়সিং দ্বারা প্রতিষ্ঠিত এই শহর আজও রাজকীয় গৌরব আর সংস্কৃতির এক সাক্ষী। এই ভিডিওয়ে আমরা ঘুরে দেখাবো জয়পুরের 3টে ফোর্ট, নাহারগড় ফোর্ট, জয়গড় ফোর্ট, আমের ফোর্ট, তারপর অ্যালবার্ট মিউজিয়াম, হাওয়া মহল, জলমহল, আমের ফোর্টের লাইট অ্যান্ড সাউন্ড শো, যন্তর মন্তর, সিসোদিয়া রানী কি বাগ এবং আশেপাশে বেশ কিছু মনোমুগ্ধকর দৃশ্য। লীলান এক্সপ্রেস ধরেছি আমরা জয়পুর যাব বলে। এখন বাজে হচ্ছে 9:15। তো একটা স্টেশনে দাঁড়িয়ে আছে, স্টেশনের নাম হচ্ছে মারোয়ার চাপড়ি। সারারাত একটা লম্বা জার্নি শেষ করার পর যোধপুর থেকে ফাইনালি আমরা চলে এলাম জয়পুর রেলওয়ে স্টেশনে। জয়পুর স্টেশন থেকে মাত্র 2 কিলোমিটার দূরেই সিন্ধি ক্যাম্প মেট্রো স্টেশনের কাছেই আমরা হোটেল নিয়েছিলাম। এবার লাঞ্চের পর আমরা আশেপাশেই রেন্টাল স্কুটার খুঁজছিলাম। দুটো জায়গায় দেখলাম কোনো স্কুটার বা বাইক সেই মুহূর্তে অ্যাভেলেবেল ছিল না। এতে কিন্তু একটা ভালোই সময় বরবাদ হয়েছিল। তাই শেষমেশ ভাবলাম আমরা একটা অটোতেই চলে যাব আজকে নাহারগড় ফোর্ট। আমরা নাহারগড় ফাইনালি চলে এসেছি, আর এই নাহারগড় থেকেই পুরো জয়পুর সিটির প্যানোরামিক ভিউটা কিন্তু বেশ দারুণ উপভোগ করা যায়। এই পাহাড়ি রাস্তায় আসার সময় বিশাল ট্রাফিক জ্যামে ফেঁসে যাওয়ার জন্য আমাদের সানসেট ভিউটা আর দেখা হলো না। নাহারগড় ফোর্ট থেকে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের দৃশ্য দেখার অভিজ্ঞতার জন্য এখানে কিন্তু অনেক ভিড় হয়। তাছাড়া এই দুর্গের দেওয়ালের পাশ ধরে হাঁটতে হাঁটতে আপনি কিন্তু পুরো শহর এবং আরাবলির অনন্য সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর দূরেই দেখা যাচ্ছে পাদাও রেস্টুরেন্ট, একটু হেঁটে গেলেই এটা পড়বে। অষ্টাদশ শতাব্দীতে রাজা দ্বিতীয় সাওয়াই জয়সিং এই ফোর্ট নির্মাণ করেন। এবার আমরা ভেতরে ঢুকবো, তবে একটু অন্ধকার হয়ে যাবার জন্য ভিডিও ফুটেজগুলো কিন্তু ভালো আসেনি। এতগুলো জানলার সরি। নাহারগড় থেকে এরপর আমরা চলে এলাম হাওয়া মহলের কাছে। রাতের আলোয় রাস্তা থেকে এই এক অপূর্ব দৃশ্য উপভোগ করার মতো বটে। তবে এই হাওয়া মহল কিন্তু আমরা পরের দিন সকালে এক্সপ্লোর করব। আর হাওয়া মহলের উল্টো দিকেই আছে টাট্টু ক্যাফে আর ওয়াইন ভিউ ক্যাফে। তাই এই জায়গাগুলো খুবই ওভারহাইপড। উল্টো দিকে যেহেতু হাওয়া মহল, তাই রুফটপ থেকে সবাই এখানে মেনলি ফটো উঠাতেই আসে। তাই বাইরে থেকে রীতিমতো একটা লাইন পড়ে গেছে। আবার এন্ট্রি ফি হিসাবে 200 থেকে 250 টাকা করে নেওয়া হচ্ছে, যেটা পরে বিলের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। জয়পুরের হাওয়া মহলের উল্টো দিক জুড়েই আছে সেরি দেউরি বাজার। রাজস্থানের হস্তশিল্প, ঐতিহ্যবাহী পোশাক ও স্থানীয় সংস্কৃতির ছোঁয়া পেতে জয়পুরের একটা অন্যতম জনপ্রিয় কেনাকাটার স্থান হচ্ছে এই জায়গাটি। আজকে আমরা 800 টাকা পার ডে একটা অটো বুক করেছিলাম। অটোওয়ালা ভাই নিয়ে চলে এলো রাজমন্দির সিনেমা হলের কাছে। অনেক পুরানো সিনেমা হল এটা, 1976 সাল থেকে এখানে সিনেমা চালানো হচ্ছে। এই জায়গাটার নাম হচ্ছে স্ট্যাচু সার্কেল, আর এর ঠিক মাঝখানেই রয়েছে মহারাজা দ্বিতীয় সাওয়াই জয়সিং এর মূর্তি। এবার পায়রাকে একটু দানা খাওয়ানোর পর আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে অ্যালবার্ট মিউজিয়াম। অ্যালবার্ট মিউজিয়াম। 1876 সালে প্রিন্স অফ ওয়েলস অ্যালবার্ট এডওয়ার্ডের জয়পুর সফরের সময় এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। পরে 1887 সালে এটি জনসাধারণের জন্য মিউজিয়াম হিসাবে খুলে দেওয়া হয়। এই মিউজিয়ামের আর্কিটেকচার ইন্দো সার্সেনিক স্টাইলে তৈরি, যেখানে রাজস্থানী ও মুঘল শিল্পকলার অসাধারণ মেলবন্ধন দেখা যায়। চলুন এবার অ্যালবার্ট হল মিউজিয়ামের ভিতরের অসাধারণ কালেকশনগুলোকে এক্সপ্লোর করা যাক।
এখন যে হলটার মধ্যে আছি তার নাম হচ্ছে কার্পেট গ্যালারি। বুদ্ধা নেপালের মূর্তি, এটার নাম হচ্ছে সাতসুমা ভেজ বাই কিনকোসান। এটা জাপানিজ পটারি, বিশাল আকার। অষ্টম শতাব্দীতে তৈরি স্যান্ডস্টোনে বানানো কার্তিকেয়ার মূর্তি। আর এই হলটা রয়েছে পুরো জায়গা জুড়ে বিভিন্ন স্কাল্পচার। ফার্স্ট ফ্লোরেও অনেক গ্যালারি আছে, যেমন গ্যালারিতে এই নিদর্শনগুলো দেখতে পাবো। ফার্স্ট ফ্লোরে আছি। একটা দুর্দান্ত অভিজ্ঞতার পর আমাদের পরবর্তী গন্তব্য হাওয়া মহল। গোলাপি শহর জয়পুরের কেন্দ্রস্থলে অবস্থিত হাওয়া মহল রাজস্থানের সবচেয়ে জনপ্রিয় ও আইকনিক স্থাপত্যগুলোর একটা। 1799 সালে মহারাজা সাওয়াই প্রতাপ সিং এই মহলটি নির্মাণ করেন। এটি রাজস্থানের ঐতিহ্যবাহী স্থাপত্য শৈলী এবং সংস্কৃতির এক উজ্জ্বল উদাহরণ। এই হাওয়া মহলের প্রত্যেকটা দেওয়াল তৈরি হয়েছে লাল ও গোলাপি বেলে পাথরে, যা জয়পুরের গোলাপি শহরের পরিচিতি আরো বাড়িয়ে তোলে। হাওয়া মহল 5 তলা বিশিষ্ট একটি স্থাপনা, যা দেখতে এক মৌচাকধর্মী পিরামিডের মতো। এতে টোটাল 953টি ছোট জানলা রয়েছে, যেগুলি বায়ু চলাচলের জন্য তৈরি করা হয়েছিল, আর এগুলো থেকে রাজপথে দেখা যেত। এই মহলটি মূলত রাজপরিবারের মহিলাদের জন্য তৈরি করা হয়েছিল, যাতে তারা বাইরের জীবন ও উৎসব দেখতে পারেন। এখন আমরা চলে এসেছি হাওয়া মহলের সর্বোচ্চ উচ্চতম অংশে, মানে 5 তলায়। এখান থেকে ভিউটা একেবারে অপূর্ব লাগছে। আর দূরেই দেখতে পাচ্ছেন সেই আরাবল্লী পর্বত। আরাবল্লী পর্বতের মাথায় রয়েছে সেই নাহারগড় ফোর্ট। এক দারুণ দৃশ্য, একটু জুম করি, বাহ দারুণ লাগছে। আর এই হচ্ছে সিটি প্যালেস, সিটি প্যালেস মিউজিয়াম, আর তার পাশেই রয়েছে যন্তর মন্তর। আর এই নিচে হচ্ছে হাওয়া মহলের নিচের অংশটা আর কি। দারুণ ভিউ। এই জায়গাটা যাওয়ার জন্য আবার লাইন লেগেছে, খুব সরু সরু সিঁড়ি। এই হচ্ছে হাওয়া মহলের সর্বোচ্চ উঁচু অংশটা, আর তার একদম উল্টো দিকেই আছে সেই ওভারহাইট টাট্টু ক্যাফে, যেখানে মূলত সবাই ছবি তোলাতে যায় একটা দারুণ ভিউ পাওয়ার জন্য। হাওয়া মহলে একটা সুন্দর সময় কাটানোর পর এবার আমরা রওনা দিচ্ছি জলমহলের দিকটা। জয়পুরের রঙিন গলিতে সময়কে থামিয়ে রেখেছেন এই টিকাম চাঁদ। 150 বছরের পুরানো ক্যামেরায় আজও বন্দী করেন মানুষের হাসি আর স্মৃতির কিছু মুহূর্ত। হাওয়া মহলের সামনে দাঁড়িয়ে তিনি শুধু ছবি তোলেন না, বাঁচিয়ে রেখেছেন এক ইতিহাস। রাজস্থানের অলিতে গলিতে ছড়িয়ে রয়েছে এরকমই অনেক ভাজাভুজি, স্ন্যাক্স, মিঠাইয়ের দোকান, যেমন মিঠাই বলে, চাট বলে, পকোড়া বলে, এইসবই আর কি। এখন আমরা চলে এসেছি জয়পুরের অন্যতম সুন্দর এবং রহস্যময় স্থাপত্য নিদর্শন জলমহল। মানসাগর লেকের ঠিক একেবারে মাঝখানে অবস্থিত এই রাজকীয় প্রাসাদ প্রকৃতি এবং স্থাপত্য শৈলীর এক অপূর্ব সংমিশ্রণ। 1750 সালে মহারাজা প্রথম সাওয়াই মাধো সিং এই জলমহল নির্মাণ করেন। আর এই জলমহল হলো 5 তলা বিশিষ্ট একটি স্থাপনা। এবার জলের হাইট অনুসারে মহলের শুধুমাত্র উপরের তলাতেই দৃশ্যমান, এবার বাকি ফ্লোরগুলো জলের নিচে ডুবে থাকে। জলমহল পর্যটকদের জন্য একটা অন্যতম আকর্ষণ বটে, কিন্তু সর্বসাধারণের জন্য এটি যাওয়া নিষেধ, তাই এখানে দূর থেকেই চোখের শান্তি আর কি।
জলমহল ঘুরে দেখবার পর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আম্বের ফোর্ট। আর যাবার টাইম কিছুটা রাস্তা নিজেই অটো চালালাম, বেশ ভালো লাগছিল, বেশ মজাও এলো তাই। नहीं 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 ऐसा कुछ नहीं, वो कभी कभी दिख जाता है सामने बैठा हुआ क्रोकोडाइल क्या है? এই যে দেখতে পাচ্ছেন আমের ফোর্ট, আর আমের ফোর্টের ঠিক উল্টো দিকের একটা পাহাড় রয়েছে। এই পাহাড়ের একদম টপে রয়েছে দ্য গ্রেট ওয়াল অফ আমের। এখানে আবার সকালের সেশনে 8টা থেকে 12টার মধ্যে এলে এলিফ্যান্ট রাইড করে আবার ওপরে পৌঁছানো যায়। এখন অলরেডি বিকেল হয়ে গেছে তাই এটা বন্ধ আছে। আবার এলিফ্যান্ট রাইডের পর এখানে জিপে করে এন্ট্রি শুরু হয়, তাছাড়া পায়ে হেঁটেও অবশ্যই উপরে পৌঁছে যেতে পারে। এই হচ্ছে আমের ফোর্ট সংলগ্ন মাওতা লেক, আর তার মাঝেই রয়েছে কেশর কেয়ারি বাগ, এক অসাধারণ দৃশ্য। জায়গার ফোর্ট। (1592) সালে রাজা মান সিং এর নির্দেশে নির্মিত আরাবল্লী পর্বতের কোলে অবস্থিত এই দুর্গটি একসময় আমেরের রাজধানী ছিল, আর বর্তমানে রাজস্থানের এটা একটা অন্যতম পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। আর এক্স্যাক্টলি এই লোকেশনটাতেই রাজা মান সিং এর যে 12 জন রানী ছিলেন তারা এখানে বসবাস করতেন। আর এই টানেল ধরেই আমের ফোর্ট থেকে জয়গড় ফোর্টে চলে যাওয়া যায়। তবে আজ আমরা যাব না, পরের দিন আমরা জয়গড় ফোর্ট ভিজিট করব অবশ্যই। তবে এই আমের ফোর্ট থেকে আপাতত এই জয়গড় ফোর্টের এক অসাধারণ দৃশ্য উপভোগ করছি। ফাইনালি অবশেষে আমরা আমেরপুর থেকে বেরিয়ে পড়লাম। আমি নিজেই একটা ট্যুর গাইড নিয়েছিলাম 400 টাকা দিয়ে, তাই আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি এখানে ফোর্টে এলে বা ফোর্টের ট্যুর গাইড থেকে কিন্তু একটু সাবধানে থাকবেন, কারণ ওরা কোনো মতে জলদি ঘুরিয়ে আপনাকে বাইরে নিয়ে চলে আসার চেষ্টা করবে। তাই আমি সাজেস্ট করব প্রয়োজন হলে ধীরে ধীরে ফোর্টটা নিজেই এক্সপ্লোর করতে পারেন, কারণ এই ফোর্টে যেমন অনেক কিছু দেখারও আছে তেমন অনেক কিছু জানারও আছে। একটা সুন্দর জিনিস দেখাচ্ছি, সি গাল সম্ভবত। আমাদের চোখে কার্তিক বললো কেন? কোন বাঙালি বন্ধু আমাদের কার্তিক বসিয়ে দিয়ে চলে গেছে লেকের সামনে। এটা দারুণ মজাদার দৃশ্য। আমের ফোর্টের সামনে আছি আমরা এই মুহূর্তে। আমার একদম উল্টো দিকেই আছে জায়গার ফোর্ট, আর ঠিক ওদিকেই রয়েছে আমের ফোর্ট। আমরা এখন রাস্তার একেবারে উল্টো দিকেই আছি। এই যে চলে গেছে মেন রাস্তা আমের রোড, আর এই লেকটার নাম হচ্ছে সেই মাওতা লেক। আর এই রাস্তা বরাবর চলে গেছে সেই সাউন্ডান লাইট শো এর লোকেশনটা। আমরা এখন ওদিকটা এগিয়ে যাব। টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি, আর এখানে লেখা আছে এই মাওতা লেকে বেশ কিছু কুমির ছাড়া আছে, কুমির হইতে সাবধান। আর ওই জায়গাটা যাওয়ার জন্য একটা ছোট্ট পোল বানানো হয়েছে, বেশ দারুণ লাগছে। 250 টাকা করে টিকিট। গুলজার স্ক্রিপ্ট, প্রধান কণ্ঠে অমিতাভ বচ্চন এবং আরো বিশেষ ব্যক্তিদের এক সম্মিলিত প্রযোজনায় এ এক অনবদ্য উপস্থাপনা ছিল। সত্যি এই 30 মিনিটের জন্য আলো সুর কাহিনীর মেলবন্ধনে জীবন্ত হয়ে উঠেছিল আমেরের এই অতীত। সত্যি এই জায়গাটিতে যদি এই মুহূর্তে না আসতাম তাহলে অনেক কিছুই হয়তো বাকি থেকে যেত। बाबर ने जिस नंदलाल रे संग लिए अपने कई ग्वाल
এবার আমরা সোজা ফিরে যাব একদম হোটেলে। আবার দেখা হচ্ছে পরের দিন। আজ সকালে আমরা যে জায়গাটিতে এসেছি সেখানে বিজ্ঞান, রাজকীয় ভাব দুটোই একদম চরম লেভেলে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, যন্তর মন্তর। 1734 সালে রাজা তৃতীয় জয়সিংহের উদ্যোগে নির্মিত এই যন্তর মন্তরে মহাজাগতিক বস্তু সময়ের অবস্থান এবং দূরত্ব পরিমাপের জন্য প্রায় 19টার মতো যন্ত্র রয়েছে। আর হাওয়া মহলের একদম উল্টো দিকেই অবস্থিত এই লোকেশনটা। এই যে যন্ত্রটা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে উন্মতাংশা। এটা ব্যবহার করা হতো মানে পৃথিবী থেকে কোনো যদি অবজেক্ট থাকে সেটার অ্যাঙ্গুলার হাইট নির্ণয় করার জন্য। এই হচ্ছে বিরাট সম্রাট যন্ত্র, যা যন্তর মন্তরের একেবারে কেন্দ্রে অবস্থিত একটি বিশাল সূর্যঘড়ি, যার দ্বারা 2 সেকেন্ড পর্যন্ত নির্ভুলভাবে সময় গণনা করা সম্ভব। 27 মিটার দীর্ঘ এই কাঠামোটি বিশ্বের সব থেকে উঁচু একটি সূর্যঘড়ি। গেটটা একটু খোলা ছিল, ইনস্ট্রুমেন্টের যে বিশাল ইনস্ট্রুমেন্ট দেখালাম একটু আগে, তো তারই ভেতরে ঢুকেছি এই মুহূর্তে। এক বিশাল আকার জায়গা, বাপরে। এখানে ভেতরে কিছু দেখার নেই, যা আছে বাইরে থেকেই আমাদের দেখতে হবে। এই হচ্ছে জোডাইক সার্কেল বা রাশি চক্রবৃত্ত। এটি এমন একটি জ্যোতির্বৈজ্ঞানিক যন্ত্র যা সূর্যের অবস্থান এবং 12টি রাশির গতিপথ পর্যবেক্ষণের জন্যই নির্মিত হয়েছিল। তো এই যন্ত্রটার নাম হচ্ছে জয়প্রকাশ যন্ত্র। এটা মূলত বিভিন্ন স্বর্গীয় বস্তুর সন্ধানের জন্য ব্যবহার হতো। সামনের ইনস্ট্রুমেন্টটার নাম হচ্ছে রাম যন্ত্র। যন্তর মন্তর ঘুরে দেখবার পর আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে জয়গড় ফোর্ট। গতকাল আমের ফোর্ট ঘুরে দেখার সময় ভিডিও জুম করে আপনাদের আমি জয়গড় ফোর্টটা দেখিয়েছিলাম। আজ এখানেই আমরা যাচ্ছি। 1726 সালে মহারাজা দ্বিতীয় জয়সিংহের নির্দেশে এই জয়গড় ফোর্ট নির্মাণ করা হয়। এটি জয়পুরের প্রতিরক্ষা ব্যবস্থার একটি অপরিহার্য অংশ ছিল। যাই হোক, এখানের মূল আকর্ষণ হচ্ছে 50 টন ওজনের বিশাল জয়ভান কামান, যার জন্য আমাদের এখানে আসা আর কি। এই বিশাল জয়ভান কামান এতটাই বড় ছিল যে হাতি এবং দড়ির সাহায্যে এটাকে টানা হতো। শক্তপোক্ত 4টে চাকার উপর এটা স্থাপিত ছিল বলে এটা চারদিকেই ঘোরানো যেত। শুধুমাত্র কামানের নলটা উঁচু নিচু করার জন্য প্রায় 8 ফুট লম্বা একটি স্ক্রু ব্যবহার হতো। জয়ভান কামান থেকে শুধুমাত্র গোলা ছোড়ার জন্য 100 কিলোগ্রামের বেশি বারুদ লাগতো, আর যেখান দিয়ে প্রায় 50 কিলো ওজনের একটা কামানের গোলা নিক্ষেপ করা হতো, যেটা প্রায় 35 থেকে 40 কিলোমিটার দূর পর্যন্ত যেত। তবে অনেক স্থানীয় এবং টুরিস্ট গাইডদের মতে একবার এই কামানের গোলা নিক্ষেপের সময় আঘাত এতটাই শক্তিশালী ছিল যে একটি গর্ত তৈরি হয়েছিল, যেখানে আজও একটি পুকুর দেখা যায় এবং কাছাকাছি বসবাসকারী গর্ভবতী মহিলাদের গর্ভপাত হয়েছিল। জয়গড় ফোর্টে দাঁড়িয়ে আছি। জয়গড় ফোর্ট থেকে একটু আমের ফোর্টকে দেখে নেওয়া যাক। আজ আমাদের রাজস্থান ভ্রমণের শেষ দিন এবং আজকের এই দিনের শেষে আমাদের শেষ গন্তব্য হচ্ছে সিসোদিয়া রানিকা বাগ। আর এই সিসোদিয়া রানিকা বাগ যাবার পথেই রাস্তায় পড়বে বিদ্যাধর বাগ। আপনারা চাইলে এই জায়গাটা অবশ্যই ভিজিট করতে পারেন, কিন্তু আমাদের হাতে যেহেতু সময় অল্প তাই আমরা সরাসরি চলে যাচ্ছি সিসোদিয়া রানিকি বাগ দর্শনে। জয়পুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সিসোদিয়া রানিকা বাগ বা সিসোদিয়া গার্ডেন রাজস্থানের ঐতিহ্য এবং প্রকৃতির মেলবন্ধনের এক চমৎকার উদাহরণ। এই মনোরম উদ্যানটি 1728 সালে মহারাজা দ্বিতীয় জয়সিংহ নির্মাণ করেছিলেন তার প্রিয় রানী সিসোদিয়ার জন্য। তো এই উদ্যানটি রানী সিসোদিয়ার প্রতি মহারাজার এক অগাধ প্রেম ও শ্রদ্ধার নিদর্শন অবশ্যই দেখতে পাচ্ছি। একটা অসাধারণ দৃশ্য দেখাই। গাছের ডালে ময়ূর বসে আছে।
ইস, আমি এতক্ষণ পুরো ফোনটা কেন খুলি? আর এই শিশুরিয়া গার্ডেনের একদম কাছেই রয়েছে একটা শিব মন্দির, তো এটা দর্শন করার পর আমরা একেবারে হোটেলে ফিরে যাব। নিয়ার সিসোদিয়া গার্ডেন। হাতে সময় থাকলে অবশ্যই ঘুরে আসুন জয়পুরের সিটি প্যালেস মিউজিয়াম, পত্রিকা গেট আর চৌকিধানি। রাজস্থানের বিশেষ করে এই জয়পুর ভ্রমণে এলে আপনাকে খাবারের তালিকায় কিন্তু দুটো জিনিস রাখতেই হবে। এক হচ্ছে এই এখানকার বিখ্যাত লাল মাস, আর দ্বিতীয় দালবাটি চূরমা। আজ জয়পুরে চতুর্থ দিন। সকাল সকাল হোটেল চেক আউট করে চলে এসেছি জয়পুর এয়ারপোর্ট। এখান থেকে এবার ফিরে যাব সিধা সেই কংক্রিটের জঙ্গল ব্যাঙ্গালোরের অফিস পাড়ায়। তবে সবশেষে এইটুকুই বলতে পারি, প্রতিটি সফর শুধু নতুন জায়গা দেখায় না, নিজেকে নতুনভাবে চিনতেও শেখায়। জয়পুর নয়, আমাকে এই পুরো রাজস্থান ট্রিপটা অনেক স্মৃতি দিয়েছে, আর সেই স্মৃতির সঙ্গেই আজকের অধ্যায় আমি শেষ করছি। আবার দেখা হবে পরের গন্তব্যে।